ক্যামেরাটা অন করে। আচ্ছা, সব ভিডিওই পেয়ে যাবা, গত ক্লাসটারও ভিডিও তোমরা আজকেই গ্রুপে তোমাদের আবার ফরওয়ার্ড করে দিব লিঙ্কটা, ওখান থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে, সেখানে তেমন বিষয় ছিল না, কি কি থাকবে আমাদের কোর্সে, কিভাবে কি পড়বা, এই বিষয়গুলো নিয়ে টুকটাক আলোচনা ছিল। হোয়াট এভার, আজকে আমরা একটা টপিক নিয়ে একটা আলোচনা একটু যাব। হ্যাঁ, তেমন ভাবে না, প্রাইমারি একটা টপিক। খেয়াল করো, এই টপিকটা কি তোমাদের সিলেবাসে আছে কিনা, একটু রেসপন্স করো তো, যারা আমরা সিলেবাস সম্পর্কে জানি জি বা না গত স্যার, ক্লাস। নেই। জি স্যার, নেই? আছে আচ্ছা, স্যার। আর স্যার কে আছে। বলে আছে? নাই। টেন্স আমাদের ডিরেক্টলি এই টপিকটা কিন্তু সিলেবাসে নেই, তাই তো? আচ্ছা, বাট সিলেবাসে জি না স্যার। থাকলেও এইটা যে কয়েকটা টপিকই সিলেবাসে আছে সবগুলোকেই অ্যাকচুয়ালি এই জিনিসটা না থাকলে পড়া খুব কঠিন হয়ে যায়। ব্যাপারটা বুঝছো? টেন্স মিন্স হচ্ছে পুরা গ্রামাটিক্যাল আইটেম গুলো যেখানেই যাবা না কেন, একটা সেন্টেন্স তোমাকে লিখতে হবে নাকি? একটা সেন্টেন্স তোমাকে অবশ্যই লিখতে হবে। তাহলে সেটা যখন লিখতে যাবা, সেটা যদি কারেক্টলি লিখতে না পারো, তাহলে এটা দ্যাট ডাজন্ট ব্রিং এনি ভ্যালু টু ইউর রাইটিংস, তাই না? তুমি একটা ফ্রি হ্যান্ড রাইটিং লিখছো, একটা প্যারাগ্রাফ লিখছো বা একটা কম্পোজিশন লেটার যেটাই লিখো না কেন, সেখানে তুমি যদি গ্রামাটিক্যালি সেটাকে কারেক্ট করতে না পারো, দ্যাট মিনস এটার টেন্স ঠিক না থাকে, এটার নাউন প্রোনাউন থেকে কিভাবে ভার্বটা বসে, সাবজেক্ট অনুযায়ী এগ্রিমেন্ট কি কি থাকে, হ্যাঁ, সবকিছু ম্যাটার করে হচ্ছে একটা ফ্রুটফুল সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে। এবং টেন্সটা হচ্ছে একটা পার্ট এন্ড পার্সেল বিষয়। পার্ট এন্ড পার্সেল মানে হচ্ছে অবিচ্ছেদ্য বিষয়, যেটা না হইলেই না। প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিকের সাথেই এটা কানেক্টেড বা রিলেটেড। এখন আমি যখন এই যে বিভিন্ন টপিক আমাদের রয়েছে, তাই না, রাইট ফর্ম ভার্বস, আর্টিকেল, ডাব্লিউএইচ কোশ্চেন, যেগুলোই রয়েছে কেন, কারেকশন, যাই আছে সবগুলোতেই আমি যখন কোনো কোনো নিয়ম পড়াবো, তখন দেখবা বলে দিচ্ছে যে এটা এই টেন্সে পড়েছে বলে এরকম গঠন হয়েছে, বা এটা এই টেন্সের বলে স্ট্রাকচারটা এরকম এসছে, এটা এরকম স্ট্রাকচার ছিল এই টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এটাকে চেঞ্জ করে পাস্ট পারফেক্ট করতে হবে। জাস্ট আমি বলে দিচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট ছিল বলে এখানে পাস্ট পারফেক্টের নিয়মে বসবে। এবার বুঝো, তাহলে একজন যদি প্রেজেন্ট পারফেক্ট এর স্ট্রাকচার বা সেন্টেন্স সম্পর্কে আইডিয়া না রাখে, তাহলে ওই নিয়মটা কি সে ওইখানে ওইভাবে বুঝতে পারবে? জি না। না স্যার, বুঝতে না স্যার। তাকে না ওই স্যার। টেন্স আবার ঘুরে পড়তে হবে, বা ওই ক্লাসে এসে প্রত্যেকদিন প্রত্যেকটা টপিকেই টেন্সের কোনো না কোনো কিছু থাকেই কম বেশি, তো সেগুলো বারবার আমাকে রিপিট করতে হবে। তো ইটস কাইন্ড অফ তোমাদের জন্য একটা প্রবলেম, প্লাস আইডিয়াটা ক্লিয়ার না থাকলে বোঝাটাও খুব কঠিন, আর আমার পড়ানোর ক্ষেত্রে একটু ঝামেলা সৃষ্টি করে। তো ইন দ্যাট সেন্স এটা যদিও তোমাদের সিলেবাস ইনক্লুডেড না, বাট এইটা বললাম তো, এটা না হইলেই না, এটা পড়তেই হবে। ঠিক আছে, তো এই জন্য ফার্স্ট ক্লাসটা বা ফার্স্ট দুইটা ক্লাস লাগে মোটামুটি এই জিনিসটা ক্লিয়ার করে নিতে। এর পরবর্তীতে দেখবা তোমাদের জন্য খুব বেশি উপকার, এবং পড়তে গিয়ে অনেক বেশি সহজ মনে হচ্ছে সবকিছু। ওকে, এবার আসো আমাকে একটু তোমরা রিভিউ দাও বা ফিডব্যাক দাও, তোমাদের টেন্স সম্পর্কে কার কিরকম আইডিয়া। হ্যাঁ, একজনের হতে পারে যে মডারেট, মোটামুটি ভালোই পারি, একজনের হতে পারে যে হচ্ছে একটু লো অ্যাভারেজ, না মোটামুটি যে একটু কমই, বুঝি না খুব বেশি, সবগুলো সম্পর্কে আইডিয়া নেই। কারোর হতে পারে সবই পারি, কারোর হতে পারে না, টেন্স খুব একটা একদমই পারি না। তো দুই একজন একটু আমাকে ফিডব্যাক দিবা প্লিজ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ স্যার, অনেক ভালো পারি। আচ্ছা, দিনা ভালো পারে, আচ্ছা, স্যার মোটামুটি, হ্যাঁ। মোটামুটি, মোটামুটি স্যার। স্যার আমি ওকে, পারি স্যার স্যার। খুব একটা ভালো না। স্যার খুব ভালো একটা, পারি। ওকে, ভালো পারে, আলহামদুলিল্লাহ ঠিক ভালো আছে। পাই স্যার। জি স্যার, মোটামুটি পারি। স্যার মোটামুটি ভালো পারি, মোটামুটি, বেশি ভালো না। খুব একটা ভালো না। এখন ব্যাপারটা স্যার হচ্ছে খুব আমি, একটা পারি না। আচ্ছা, আমি একটা সেন্টেন্স একটু বলি, আমি একটা সেন্টেন্স একটু লিখি এখানে, তাহলেই তোমাদের জন্য বেটার হয়। এখানে লিখলাম, আই অ্যাম হ্যাপি। ওকে, এটা কি টেন্স বলো তো? প্রেজেন্ট টেন্স স্যার স্যার। প্রেজেন্ট টেন্স। ইনডিফিনিট। প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট। বা সিম্পল প্রেজেন্ট বলা হয়। ওকে, যারা ভালো পারি দুই একজন একটু আমরা বলবো যে এইটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করব। ফিউচার কন্টিনিউ, যারা ভালো দেখি। I will I will be happy. ওকে, আই উইল বি হ্যাপি। I will be being happy.
ওকে, I will be being happy, হ্যাঁ হ্যাঁ আচ্ছা I shall I have been happy. I will have been. I will being. ঠিক I আছে। will be being happy. ওকে, নাও আই গেট ইট। কার কি অবস্থা? I will be I being shall happy. be happy, sir. I shall be happy. আই শ্যাল বি Being happy. বিইং হ্যাপি। ওকে, I হ্যাঁ will এটা be happy. আই শ্যাল বি বিইং হ্যাপি অথবা আই উইল বি দিলেও হয়, কোনো সমস্যা নেই। শ্যাল উইল খুব একটা ডিফারেন্স আসলে করে না। এখন তো স্যার বেশিরভাগ উইল ব্যবহৃত হয়, শেলটা খুব একটা ইউজ করা হয় না। হয়, যাই হোক, তো যে নিয়ম আছে শ্যাল তোমরা রাখতে চাইলে রাখতে পারো। ওকে, যাই হোক, আমি বুঝতে পেরেছি মোটামুটি কার কত দূর আসলে কন্ডিশন আছে এটার নলেজে। মোটামুটি অনেকের ভালো আছে, অনেকের একটু ঝামেলা আছে। আশা করি আমরা আজকের ক্লাসের পরে এই জিনিসগুলো ক্লিয়ার করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা, পরে চলে যাচ্ছি। ওকে, পরের স্লাইডটাই আমরা যাচ্ছি। আমি জাস্ট দেখো এখানে পুরা তিনটা টেন্সেরই জাস্ট একটা সামারাইজ। মোহাম্মদ আলী ক্লাসের মধ্যে খাচ্ছ আবার ক্যামেরা অন করে রাখছো, হাউ ইজ দিস পসিবল? হ্যাঁ, এটা হয়? ওকে, যেটা বলতেছিলাম যে তিনটা টেন্সের জাস্ট স্ট্রাকচার ওয়াইজ আমি একটা সামারাইজ ভিউ এখানে নিয়ে আসছি, যেখানে তোমরা দেখতে পারবা যে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা যেটা বলি, হ্যাবোধক এবং নেগেটিভ নাবোধক সেন্টেন্স কিরকম হয়, ইন্টারোগেটিভ কিরকম হয় এবং ইন্টারোগেটিভ নেগেটিভ সেন্টেন্স গুলো কিরকম হয়, প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে জাস্ট সামারাইজ স্ট্রাকচার নিয়ে এসেছি, যাতে তোমরা জাস্ট বুঝতে পারো যে আমি যদি বলি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর কথা বললেই যেন মাথায় চলে আসে যে এটার স্ট্রাকচারটা কি ছিল বা কিরকম ছিল, একদম চট করে মাথায় আসতে হবে। হ্যাঁ, তো লেখার সময়ও পুরো জিনিসটা যেন মাথায় থাকে। লিখতে গেলে একটা ওয়ার্ডের পর কোন ওয়ার্ডটা বসবে, অক্সিলারি ভার্ব কোনটা বসবে, মেইন ভার্ব কোনটা বসবে, এই জিনিসগুলো যেন একদম ঠোঁটস্থ থাকে। যার জন্যই আমি এটা মোটামুটি একদম সামারাইজ ভ্যালুতে নিয়ে আসছি। এখানে কন্টেন্টস কাকে বলে, কেন হয়, কি হয়, এত কিছু বাংলা ইংলিশ নিয়ে কিছুই বলিনি, জাস্ট স্ট্রাকচার আর টুকিটাকি যা বলার দরকার আমি এখান থেকে বলে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো টেন্স মূলত কি একটু বলো তো, টেন্স কাকে বলে বা টেন্স কি জিনিস? কোনো Tense হচ্ছে কার্যক্রম ক্রিয়া বা ঘটার যে কাল। কাল বা Tense মানে কাল, ক্রিয়ার কাল। ক্রিয়ার কাল। ক্রিয়ার ক্রিয়ার কাল। কালকে ক্রিয়ার সময়কে ক্রিয়ার কাল। আমরা বলি সংগঠিত আর কাল। ক্রিয়ার সময়কে ওকে, হ্যাঁ, কাজের অনেক সময় স্টুডেন্ট নির্দেশ করে। কাজের সময়। ফাইন, ওকে ফাইন, বুঝতে পেরেছি। টেন্স মানে তোমরা বলতেছো ক্রিয়া সম্পন্ন হওয়ার, কাজ সম্পন্ন হওয়ার, কাজ করার, এটা সেটা সবই সময় বলতেছো, তাই তো? সময়ের ইংলিশ টাইম, বা টেন্স মানেও একটা সময়, সেই সময়টা হচ্ছে কাজ সম্পন্ন হওয়ার সময়। হ্যাঁ, জাস্ট এইটাই, যে একটা কাজ আমি করলাম সেটা কখন করলাম, এই টাইমটা যেটা মেনশন করে সেটাই হচ্ছে টেন্স। আচ্ছা, এখন সারা দুনিয়া একসাথে করলে সময় তিন ধরনেরই সময় থাকে। সেটা কি? গত, যেটা পাস্ট হয়ে গেছে একটা, আর বর্তমান যেটা প্রেজেন্ট হচ্ছে একটা, আর ফিউচার বা ভবিষ্যতের যে সময়। এই তিনটা স্লট ছাড়া আসলে তেমন কোনোভাবেই তুমি কোনো সময়কে ভাগ করতে পারছো না। মোটা দাগে এই তিনটাই সময়, তাই না? আচ্ছা, এখন ছোটখাটো আরো কিছু সময়ের ভাগ করা যায়, যেমন 20 মিনিট আগে, হ্যাঁ, বা 20 মিনিট পরে, অথবা হতে পারে যে এখনই, আবার হতে পারে যে গতকাল। তো এই যে এখন কিছু ছোটখাটো ভাগও মাঝখানে রয়েছে। তো মোটা ভাগ হচ্ছে একদম গত, বর্তমান এবং ভবিষ্যৎ, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আর এর মধ্যে আরো কিছু ছোটখাটো ভাগ আছে, যেমন একটু যদি বলি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, দেখো প্রেজেন্ট মানে বর্তমান, তাই তো? এখন বর্তমানের মধ্যেও আবার চারটা আছে, যে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট নামে আমরা যেটা জানি। আর একটা আছে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা চলমান বর্তমান যেটা আমরা বলি, যেটা একদম এখনই চলতেছে এরকম সময়। আবার হতে পারে প্রেজেন্ট পারফেক্ট, যেটা বলে হচ্ছে ঘটমান বর্তমান, মানে একটু আগেই ঘটে গেছে এরকম কোন সময়, সেই ধরনের সময়কেও ঘটমান বর্তমান হিসেবে বলি। আর আরেকটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেটা হচ্ছে যে কিছুক্ষণ ধরে চলছে, একটু আগে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলতেছে। তো এই যে লম্বা টাইম ধরে একটা বর্ণনা, এই ধরনের সময়কেই আমরা বলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা ঘটমান চলমান বা চলমান ঘটমান, যেটাই বলো। হ্যাঁ, তাহলে দেখো, ওই যে বললাম একটা কথা যদি বলি আমি ভাত খাই, সহজে বুঝো। এখন আমি ভাত খাই, আমি ভাত খাচ্ছি, আমি
ভাত খেয়েছি, বা যদি বলি আমি কিছুক্ষণ আগে ভাত খেয়েছি, আর আরেকটা বললাম আমি 15 মিনিট ধরে ভাত খাচ্ছি। চারটা কথা কি বোঝা গেছে বাংলায়? জি স্যার। জি হ্যাঁ, স্যার। তাহলে চারটা কথা বাংলায় বলতে পারবে। চারটাই কি বর্তমান সময়ে বলছি না? জি স্যার। হ্যাঁ, চারটাই প্রেজেন্টেই বলেছি এবং চার ভাবে বলি। তাহলে এই যে বর্তমান সময়ে তুমি চার ভাবে কথা জি বলতে স্যার। পারছো, জি। এইটা বাংলায় যেরকম বলতে পারছো, জাস্ট ইংলিশে বলতে গেলে যেই যেই জিনিসগুলো দরকার সেগুলোই হচ্ছে এই যে চারটা টেন্স। হুম, আমি ভাত খাই, আই ইট রাইস। আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি 15 মিনিট ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 15 মিনিটস। তাহলে জাস্ট ওকে, ক্লাসে একটু আননেসেসারি নয়েজ না আসলে বেটার থাকে, এগুলো হ্যাঁ, এগুলো খেয়াল করতে হয়। যাই হোক, দেখো, সবাই মাইক অফ রাখবে, যখন আমি রেসপন্স চাইবো ওই সময় মাইক অন করে কথা বলে আবার অফ করে দিবা। হ্যাঁ, এগুলো প্রথম দিকে একটু শিখে নেওয়া ভালো, যাতে পরবর্তীতে আমাদের ডিস্টার্ব হয়। হোয়াটএভার, আজকে স্টুডেন্ট বেশি, একটু ঝামেলা হচ্ছে, আমরা নেক্সট ক্লাস থেকে এটা ডিভাইড করে দিয়ে তোমাদের যত ঝামেলা এগুলো মিশাই ফেলবো, সমস্যা নেই। যেটা স্যার এক বলতেছিলাম, মিনিট একটু কথা বলতাম। হ্যাঁ, স্যার আমার একটা ফ্রেন্ড গ্রুপে জয়েন হতে পারছে না, মানে জুম অ্যাপে। হুম হুম, আবার আমাদের লিংকে গেলেও অ্যাড হতে পারছে না। হ্যাঁ, এখন ওই যে 100 স্টুডেন্টস অলরেডি জয়েন, তো এখানে তো একটু সবাইকে বলে দেওয়া হলো, হ্যাঁ, গ্রুপেও তো অ্যানাউন্স করে দেওয়া হলো যে আজকে হয়তো কিছু স্টুডেন্ট ক্লাসে জয়েন করতে পারবে না। আগামীকাল সেম টাইমে আটটা করে তিরিশে দিই। ক্লাস আছে, এই সমস্যাটা হবে না, রেকর্ডেড ক্লাস করে নিবে। হ্যাঁ, ওকে স্যার, বলে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে প্রথম ক্লাসেই হয়তো তোমাদের বলেছিলাম যে ইংলিশ ইজ নট এ সাবজেক্ট, ইটস জাস্ট এ ল্যাঙ্গুয়েজ। যেমন বাংলায় আমি চারটা সেন্টেন্স বলেছি, সেটা ইংলিশে বলতে গেলে যেভাবে বলতাম, সেটার জন্য কিছু নিয়ম কানুন যেগুলো পড়া দরকার, সেগুলোই আমরা এই টেন্সের মাধ্যমে পড়ে ক্লিয়ার করে ফেলবো। এবার আসো সিম্পল প্রেজেন্ট। এইখানে সহজ ভাষায় আমরা যেটা বুঝি, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট নামে তোমরা হয়তো সবাই জানো, সেইটা আমি ভাত খাই, আমি খেলি, আমি ফুটবল খেলি, আমি ক্লাস করি, এই যে সাধারণ যেই ধরনের বর্ণনামূলক কথাবার্তা, সেই বর্ণনামূলক কথাবার্তাগুলো আমরা যেভাবে বলি সেটাই আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট। আমি একটাতে একটু বেশি কথা বলবো, বাকিগুলো বাই ফ্লো চলে যাবে, হ্যাঁ, এমনি বুঝতে পারবা। আচ্ছা, এবার আসো তাহলে এটার স্ট্রাকচারটা কি। এটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম, বা বেস ফর্ম অনেকে না বুঝলে প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, দুইটা ভাবে আমরা শিখবো। অনেকে বেস ফর্ম বলে, অনেকে প্রেজেন্ট ফর্ম বলে, বা আমরা আরেকটা জানি কি V1, তাই না? V1, V2, V3। V1 মানে প্রেজেন্ট, V2 মানে পাস্ট, V3 মানে পাস্ট পার্টিসিপল। এই জিনিসগুলো একটু জানতে হবে, কারণ আমরা পরবর্তীতে বিভিন্ন নিয়ম কানুন পড়বো, এই জিনিসগুলো ঘুরে ফিরে আসবে। V1 বলে দিব, V2 বলে দিব, তখন অনেকে না বুঝলে ঝামেলা হতে পারে। তো এখন থেকে একটু শিখে নাও সবকিছু, এই ক্লাসটাতে আমি প্রাইমারি আলোচনা এই জন্য করি। আচ্ছা, তাহলে সাবজেক্ট প্লাস V1, দ্যাট মিনস সাবজেক্টের পরেই মেইন ভার্ব বসতেছে। আচ্ছা, এখন ভার্বের সাথে যখন আমরা একটু সবাই জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বা ইএস ভার্বের সাথে যোগ হয়। যেমন হি এর সাথে ভার্ব আসছে প্লে, সে খেলে। হি, তাহলে প্লে হবে না প্লেস হবে, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি প্লেস। প্লেস হবে স্যার। আমরা সবাই জানি। ওকে, আই হচ্ছে ফার্স্ট পারসন, তো এটার সাথে তো আর ওই যে এস যোগ হবে না, এই জন্য আই প্লে, আমি খেলি। ওকে, এবার আসুন নেগেটিভের ক্ষেত্রে। সবগুলো নেগেটিভের ক্ষেত্রেই একটা করে অক্সিলারি ভার্ব আসবে। নেগেটিভ করার সময় থেকেই, নেগেটিভ বলো, ইন্টারগেটিভ বলো, ইন্টারগেটিভ নেগেটিভ বলো, সব জায়গাতেই একটা অক্সিলারি ভার্ব তোমাকে নিয়ে আসতে হবে টেন্সের ক্ষেত্রে চেঞ্জ করার সময়। তাহলে প্রথমে যেটা হয়, সাবজেক্ট তো থাকেই, স্ট্রাকচারে সাবজেক্ট অনুযায়ী সাবজেক্ট প্রথমে বসলো, এরপরে আসবে হচ্ছে ডু নট অথবা ডাজ নট। ডু নট অথবা ডাজ নট, ডাজ তাহলে নট। ডু আর ডাজ, অক্সিলারি ভার্বটা কি? ডু অথবা ডাজ। এবার আর নেগেটিভের জন্য তারপরে নট, তাহলে ডু নট অথবা ডাজ। আচ্ছা, এখন এখানে শর্ট ফর্ম অনেক ইউজ করতে পারো, ডন্ট অথবা ডাজেন্ট। ঠিক আছে, এখন মডার্ন ইংলিশে বেশিরভাগই শর্ট ফর্ম ইউজ করে, ডন্ট অথবা ডাজেন্ট। আচ্ছা, এখন তাহলে নেগেটিভ করো, সে খেলে না, তাহলে হি সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব বসাও, হি এর জন্য থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার জন্য ডাজ, তাহলে হি ডাজ নট।
নট বসাও, হ্যাঁ, ডাজ এর পরে নট বসাও, তারপরে ভার্বের বেস ফর্ম V1 প্লে। আচ্ছা, এখন এখানে কিন্তু আবার প্লেস দিও না, এখানে কিন্তু আবার প্লেস দেওয়া যাবে না। কেন? কারণ এই যে ডাজ করে ফেলছো মানেই এখানে ইয়েস যেটা ছিল সেই ফাংশনটা এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে। এখানে ভার্বের সাথে আর এস বা ইয়েস থাকবে না। অনেকে ডাজ করে আবার এস বা ইয়েসও ভার্বের সাথে যোগ করে, সবার ক্ষেত্রে নাও হতে পারে, বাট অনেকেরই থাকতে পারে। যেহেতু আমরা অ্যাভারেজ লেভেল স্টুডেন্টের সাথে কথা বলছি এখন, ধরো যে সবকিছু আমাকে বলতে হবে, তাই না? তাহলে হি ডাজ নট প্লেস কি হবে? না, প্লে হবে। হবে না। প্লে Play। হবে। হ্যাঁ, তাহলে প্লে ডাজ হবে। ডাজ চলে আসলে এরপর ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করতে হয় না। আচ্ছা, এটা গেল নেগেটিভ। এবার ইন্টারোগেটিভে আসো। প্রশ্ন ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে? এখনো কিন্তু আমরা সিম্পল প্রেজেন্টেই আছি, অক্সিলারি ভার্ব আগে আনতে হবে। জাস্ট অক্সিলারি ভার্ব আগে নিয়ে আসো। অক্সিলারি ভার্ব কি কি ছিল? ডু অথবা ডাজ অর ডু অথবা টু ডাজ ডাজ অথবা ডিজ। আগে নিয়ে এসে এর পরবর্তীতে সাবজেক্ট বসাও। তাহলে ডাজ হি, তারপর ভার্বের বেস ফর্ম প্লে। এখানেও তো এস বাই এস থাকবে না যেহেতু ডাজ আসছে। ঠিক আছে, ডু আই প্লে, ডাজ হি প্লে। ক্লিয়ার? ওকে, এবার আসো ইন্টারোগেটিভ নেগেটিভ। ইন্টারোগেটিভের জন্য ডু বা ডাজ বা অক্সিলারি ভার্ব গুলো আগে থাকুক। ডু অথবা ডাজ এর আগে রাখলা, এই যে এখানে। এরপরে সাবজেক্ট বসাও, সাবজেক্ট বসলো। এরপরে জাস্ট একটা নট বসবে। সেটা কিসের? ইন্টারোগেটিভ নেগেটিভের জন্য সাবজেক্টের পরেই নট বসবে। ঠিক আছে, এখানে অনেকে শর্ট ফর্ম ইউজ করে, তাহলে ডাইরেক্ট এখানে সাবজেক্টের পরে আর নট না লিখে সে কি লিখবে? ডাজন্ট হি প্লে, ডন্ট আই প্লে। আর যদি নট আলাদা রাখো তাহলে ডাজ হি নট প্লে, ডু আই নট প্লে। ক্লিয়ার? বুঝছি। আচ্ছা, এবং প্রশ্ন ইন্টারোগেটিভের ক্ষেত্রে এবং ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে। তাহলে প্রথম স্যার দিয়ে বসানো হবে। একজন একজন প্লিজ বললা। আচ্ছা, ঠিক আছে। একটু মাইক গুলো অফ থাকবে প্লিজ। অনেকে জয়েন করে ক্যামেরা অন করে রাখছে এখন। বুঝলো? আচ্ছা, তাহলে একটা টেন্সের আমরা সবগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পজিটিভ বা অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ সম্পর্কে জানলাম। এবার আসো পাস্টে। পাস্টে সবই সেম, যেহেতু পাস্ট টেন্স ভার্বটা হবে V2, যেহেতু পাস্ট টেন্স ভার্বটা হবে V2, তাহলে সাবজেক্ট প্লাস এখানে ছিল ভার্বের বেস ফর্ম, এখানে ভার্বের পাস্ট ফর্ম, জাস্ট এইটাই। এখানে অক্সিলারি ভার্ব নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্ব হিসেবে আসবে ডিড, একটাই। কি আসবে? ডিড ডিড। একটাই। আচ্ছা, তো ডিড আসবে। ডিড। এবং ডিড এর পরে খেয়াল করো, তাহলে একটা সেন্টেন্স করি, হি প্লেস ছিল এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কি হয়ে যাবে? হি প্লেড, আই প্লেড। হি প্লেড ফুটবল বা উই প্লেড ক্রিকেট। ওকে, এবার আসো এর নেগেটিভ করতে হলে ডিড নট, ডিড আর হি নট, ডিড তারপর নট প্লে ফুটবল আচ্ছা, বা এখন ক্রিকেট। প্লেড দিও না, এখানে আবার প্লেড দিও না, এখানে অনলি প্লে। কারণ এখানে যেহেতু আমরা আগেই ডিড বসিয়ে ফেলছি, ডিড বসলে পরবর্তী ভার্বটা আর পাস্ট টেন্সে থাকে না, প্রেজেন্টে থাকে। এটা অনেক স্টুডেন্ট এখনো ভুল করে, অনেক স্টুডেন্ট এখনো ভুল করে। এখন সেটা হোক বাই মিস্টেক অথবা বাই কি অনেকে ভুলেও যেতে পারে। অনেকের মনে থাকে না যে না, যে পাস্ট ফর্ম পাস্ট করি সব, ডিড যে আগে লিখেছে এটা অনেকের খেয়াল থাকে। তো ডিড থাকলেই সেখানে আর বসবে, প্রেজেন্ট ফর্ম চলে আসবে। তাহলে নেগেটিভের স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস V1, এখানে কিন্তু V2 না, খেয়াল করতে হবে। আচ্ছা, এবার আসো ইন্টারোগেটিভে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডিডটা চলে আসবে আগে শুধু, অক্সিলারি ভার্বটা। তাহলে ডিড হি প্লে, ডিড আই প্লে। ইন্টারোগেটিভ নেগেটিভের ক্ষেত্রে ডিড হি নট প্লে, সাবজেক্টের পরে নট বল, অথবা শর্ট ফর্ম করলে ডিডেন্ট, ডিরেক্ট হচ্ছে ডিডেন্ট দিবা, ডিডেন্ট হি প্লে, ডিডেন্ট আই প্লে। আর যদি নট আলাদা রাখো তাহলে ডিড আই নট প্লে, নট আলাদা রাখলে সাবজেক্টের পরে নট। ক্লিয়ার এটু? জি স্যার, ক্লিয়ার। জি ওকে, স্যার। এবার ফিউচারে। ফিউচারের ক্ষেত্রে সবই বলছি, জাস্ট চেঞ্জ হবে কিসে? অক্সিলারি ভার্বে চেঞ্জ হবে, অক্সিলারি ভার্বে। আচ্ছা, তাহলে প্রথম স্ট্রাকচারটা দেখো। পজিটিভের ক্ষেত্রে বা অ্যাফার্মেটিভের ক্ষেত্রে কি থাকে? এখানে অ্যাফার্মেটিভেই একটা অক্সিলারি ভার্ব আসে, কারণ এটার সাথে প্রেজেন্ট টেন্সের ডিফারেন্সটা এখানে। যেমন আমি খেলবো,
আমি খেলবো, আই শ্যাল প্লে, আই উইল প্লে। I will তাহলে play. সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল কি আসবে? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে সাবজেক্ট বসাও আই, তারপরে হচ্ছে আয়ের জন্য শ্যাল আর ভার্বের জন্য। আচ্ছা, এরপর আসে হি উইল প্লে। তাহলে একটা সেন্টেন্স খেয়াল করি, হি প্লেস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ হচ্ছে হি প্লেড এবং ফিউচার ইনডিফিনিটের অ্যাফার্মেটিভ হচ্ছে হি উইল প্লে। He will play. ক্লিয়ার? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভি1। আচ্ছা, এবার আসুন নেগেটিভে। নেগেটিভের ক্ষেত্রে এখানে ওই যে শ্যাল অথবা উইল তো অক্সিলারি ভার্ব হিসাবে যেটা ছিল সেটা থাকবেই, জাস্ট এরপর একটা নট বসবে। তাহলে হি উইল নট প্লে, হি উইল নট প্লে। আচ্ছা, এরপরে অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসো ইন্টারোগেটিভের সময়। তাহলে উইল হি প্লে। ইন্টারোগেটিভ নেগেটিভে কি হবে? অক্সিলারি ভার্বটা আগে থাকবে, সাবজেক্টের পরে নট থাকবে। তাহলে উইল হি নট প্লে, উইল হি নট প্লে। আচ্ছা, এবার আসো প্রথম যে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট বা সিম্পল ফিউচার, এই তিনটা টেন্স ক্লিয়ার হয়েছে? জি স্যার হয়েছে। বাংলা থেকে তিনটা কিভাবে? আমি ভাত, ওই সহজ বর্ণনা যেগুলো, আমি খেলি, সে খেলে, হ্যাঁ, সহজ ভাবে যে এই সাধারণ বর্ণনাগুলো আমরা প্রকাশ করি, এরকম বাংলা থেকে চেনার উপায় এরকম। এবার আসো কন্টিনিউয়াস থেকে, কন্টিনিউয়াসটা আমরা কিভাবে চিনবো? কন্টিনিউয়াস কথাটার অর্থই আমরা বলেছি চলমান, তাই না? যেটা চলতেছে। কি কথা বলছি? চলতেছে, তেছে, তাই না? বা চলছে, এ, বা তেসি, তেসো, তেসেন, এই যে এগুলো আমরা বাংলায় শিখেছি, তাই না? যে আমি খাচ্ছি, আমি ক্লাস করছি বা করতেছি। এখন যে তোমরা ক্লাস করতেছো, তাই না? ক্লাস করতেছো না, এটা কোন টেন্সে বলা হচ্ছে বলো তো? স্যার প্রেজেন্ট কন্টিনিউয়াস। Present Present continuous. continuous. প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি টেন্স। আমি গতকাল ক্লাস করছিলাম বা করতেছিলাম, কি হবে বলো তো? Past Past continuous. continuous. মানে যখন তুমি ক্লাসটা করতেছিলা বা করছিলা, চলমান কাজটাকেই তুমি জাস্ট এখন বলতেছো, বাট ক্লাস করতেছিলা গতকাল, তাই না? গতকালের বর্ণনাটা বলতেছো, সেই বর্ণনাটা ওই টাইমে চলমান ছিল, এরকম কাজের কথা বলতেছো, তাই না? যে ধরো গতকালই ক্লাস করছিলাম, মানে এই টাইমে তুমি ক্লাসটা করতেছিলা, চলমান একটা কাজের বর্ণনা গতকালেরটা দিচ্ছ তুমি। জি স্যার। মানে প্রশ্ন হতে পারে যে চলমানটা আবার কিভাবে গত হতে পারে, অতীত হইতে পারে না, অতীত হচ্ছে, কারণ কি ওই দিনের ঘটনাটা যখন চলছিল তখনকার বর্ণনাটা তুমি এখন দিচ্ছ, কথাটা এরকম ভাবে। এই জন্য ওই অতীতের যে চলমান ঘটনা সেটাও পাস্ট কন্টিনিউ। আচ্ছা, এবার আসো আগামীকাল যদি বলি, সেটা বুঝলে ক্লিয়ার হয়ে যাবে যে আগামীকাল আমি ক্লাস করতে থাকবো। কি বলছি? করতে ফিউচার কন্টিনিউয়াস। থাকবো। তাহলে এই যে আগামীকাল ধরো সময়ে আমি ক্লাসটা করতে থাকবো, আগামীকাল এই ক্লাসটা চলমান থাকবে ওই সময়। তাহলে আগামীকালের চলমান একটা ঘটনার কথা তুমি এখন বলছো, তো আলটিমেটলি ওইটা হচ্ছে ফিউচারে চলমান, আরেকটা ছিল পাস্টে চলমান, আর এটা হচ্ছে ক্লাস করছি হচ্ছে প্রেজেন্টে চলমান। তাহলে ইংলিশে বলা হয় প্রেজেন্ট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। ক্লিয়ার কথা ভাই? তাহলে বাংলা থেকে বুঝতে পারছো ইংলিশটা কিভাবে টেন্সটা চেঞ্জ হয়? তাহলে আমরা বললাম যে হচ্ছে তেসি, তেসো, তেসেন, তাই না? খাচ্ছি, খাচ্ছেন, খাচ্ছো, এগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। খাচ্ছিলাম, করছিলাম, যাচ্ছিলাম, এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। খেতে থাকবো, করতে থাকবো, যেতে থাকবো, এগুলো হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে বাংলায় যদি এই ধরনের কথা এক্সপ্রেশন আসে, তখন সেগুলোকে ইংলিশে আমরা এরকম কন্টিনিউয়াস টেন্সে কনভার্ট করে ইংলিশ লিখবো। ক্লিয়ার? এবার আসো স্ট্রাকচারে। স্ট্রাকচারে কন্টিনিউয়াস মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। কি হবে? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। আইএনজি যোগ হবে। আইএনজি যোগ হবে। হ্যাঁ, তাহলে এখন জাস্ট এর আগে একটা অক্সিলারি ভার্ব বসাতে হয় কন্টিনিউয়াস টেন্সে। এর আগে একটা ভার্বের সাথে ওর আগে একটা auxiliary verb। আমি সামার দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসাবে আসবে হচ্ছে এম, ইজ, আর, এটুকু বুঝলেই হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে এম, ইজ, আর এর পাস্ট ফর্ম কি বলতো? ওয়াজ আর ওয়্যার। ওয়াজ। আচ্ছা, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমাদের শ্যাল, উইল তো আমরা ইউজ করি সবসময়, জাস্ট শেল বি উইল বি। শ্যাল
শ্যাল বি, উইল বি, এগুলো দুটো অক্সিলারি ভার্ব। তাহলে সাবজেক্ট স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব হিসেবে am is are প্লাস ভার্বের সাথে আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব হিসেবে আসছে am is are প্লাস ভার্বের সাথে আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্বটা আসবে where প্লাস was ভার্বের সাথে। where plus ভার্বের সাথে ing হ্যাঁ, future continuous tense এ আসবে ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস এর সাথে আসবে shall be, will be will প্লাস প্লাস ভার্বের সাথে, ing। রাইট? জাস্ট অক্সিলারি ভার্ব চেঞ্জ হচ্ছে, নাথিং এলস, এটুকুই। Yes, sir. আচ্ছা, এবার আসো আমি বাংলা থেকে ইংলিশ করে দেখি। যে সে খেলতেছে, হি সাবজেক্ট প্লাস হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ, ভার্বের সাথে আইএনজি, প্লে ভার্বের সাথে আইএনজি, হি ইজ প্লেইং। এটাকে দেখে দেখে করো, পাস্ট কন্টিনিউয়াস করো, হি ওয়াজ প্লেইং, তাই তো? আচ্ছা, তাহলে ফিউচার কন্টিনিউয়াস করো, উইল বি প্লেইং, ঠিক আছে? Shall be হ্যাঁ, তাহলে দেখো একটা থেকে সুন্দর করে সবকিছু বুঝে ফেলতেছো। এবার জাস্ট নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, এগুলো তো করেই আসছে আগেও। তাহলে কিভাবে করব? তাহলে হি সাবজেক্ট প্লাস am is are, তারপর একটা নট বসবে নেগেটিভে। তাহলে হি ইজ নট প্লেইং, তারপরে হি ওয়াজ নট প্লেইং, আর হচ্ছে হি উইল নট বি প্লেইং। এইখানে আমার কথা ফিউচারটাতে একটু দেখো, আমি একটু শেষ করি, দাঁড়ো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নটটা খেয়াল রাখতে হবে। শ্যাল বি, উইল বি কি ছিল? অক্সিলারি ভার্ব ছিল না? জি shall be will be হ্যাঁ, এখন নটটা বসবে শ্যাল এবং উইল এর পরে এবং বি। তাহলে শ্যাল নট বি, উইল নট বি, স্ট্রাকচার হবে কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি। মানে শ্যাল বি, উইল বি ছিল যে, তার মাঝখানে নট বসবে নেগেটিভ। তাহলে হি উইল নট বি প্লেইং। ডাউট কারো? সমস্যা কোথাও বলো তো একটু, বুঝতে সমস্যা হচ্ছে? না স্যার, ওকে, এবার আসো ভালোভাবে বুঝি ভাই, তাই বুঝি নাই, কি বললা? বুঝিনি, আবার একটু বলো। বলছি স্যার, যখন বোঝান তখন তো খুব ভালো বুঝি, কিন্তু নিজে করতে গেলে তখন আর হয় না, ঘোলাই যায়। এটা সমস্যা হবে না, এটা সমস্যা যেন না হয়, আমরা দুইটা তিনটা দেখো সেন্টেন্স প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, স্যার আমার সমস্যা একটা নেই, প্রশ্ন আছে স্যার। বলো। স্যার শ্যাল এবং উইল এই দুটার মধ্যে কোনটা কখন ব্যবহার করব? আচ্ছা, এইটা মডার্ন ইংলিশে এখন ম্যাটার করে না। প্রথম কথা হচ্ছে এটা, তুমি শ্যাল না ইউজ করলেই ভালো, সব জায়গায় উইল ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, বাট আগের নিয়ম ছিল কি সেটাও শুনো। সেটা ছিল হচ্ছে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে। কখন? ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল বসে। এখন ফার্স্ট পার্সন আসেই হচ্ছে আই আর উই, ঠিক আছে? তাহলে আই এর পরে বসাবা শ্যাল এবং উই এর পরে শ্যাল। বাট আলটিমেটলি এখন কোনোটাতেই শ্যাল বসানোর দরকার নেই আসলে। হ্যাঁ, উইল দিয়েই সবকিছু করা যায়। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারগেটিভ করো, am is are প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। am is are আগে, অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসো। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ আর ওয়্যারটা আগে নিয়ে আসো। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে শ্যাল আর উইল আগে নিয়ে আসো এবং সাবজেক্টের পরে বি বসবে, সাবজেক্টের পরে বি বসবে। ইন্টারগেটিভ নেগেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আগে, তারপরে সাবজেক্ট, তাহলে ইজ হি, তারপরে নট প্লেইং, তারপরে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? ওয়াজ আই নট প্লেইং বা ওয়ার উই, এখানে পাস্টের জন্য ফিউচার ইয়া হচ্ছে তোমার হচ্ছে কি বলে প্লুরালের জন্য ওয়ার বসে, এগুলো আমরা জানি। আচ্ছা, এরপরে আসো শ্যাল, উইল বসলো, সাবজেক্ট বসলো, তারপরে নট বসলো, তারপরে বি বসলো। এটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, ইন্টারোগেটিভ নেগেটিভ ফিউচারের ক্ষেত্রে এই বি এবং নট কোথায় কেমনে বসে সেটা দেখতে হবে। ওই যে শ্যাল উইল প্রথমে চলে আসলো, এরপরে সাবজেক্ট, হ্যাঁ, উইল তারপরে হি, উইল হি তারপরে নট তারপরে বি প্লেইং, উইল হি নট বি প্লেইং। ওকে, এটা ছিল আমাদের কন্টিনিউয়াস, তাই না? আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পারফেক্টে। পারফেক্ট মানে হচ্ছে ঘটমান, মানে যেটা কিছুক্ষণ আগেই ঘটে গেছে এরকম ঘটনা। আচ্ছা, তাহলে কিছুক্ষণ আগে ধরো তুমি নাস্তা করছো, তাই না? তাহলে কি বলবা? আমি নাস্তা করেছি, নাকি? চা নাস্তা করছো ধরো সন্ধ্যায়, আমি সন্ধ্যায় চা নাস্তা করেছি। এই যে করেছি, খেয়েছি, গিয়েছি, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের পারফেক্ট টেন্স, এই ধরনের কথাগুলো। হ্যাঁ,
করেছি, খেয়েছি, গিয়েছি। তাহলে সে খেলেছে, হি হ্যাজ প্লেড। এখন স্ট্রাকচারে আসো, তাহলেই বুঝতে পারবে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাভ এবং অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফ্রম প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে অক্সিলারি ভার্বটা আসে হ্যাভ আর হ্যাজ প্রেজেন্টের ক্ষেত্রে। পাস্টের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আসে হেড হ্যাড, এবং ফিউচারের ক্ষেত্রে আসছে শ্যাল হ্যাভ অথবা উইল। শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। জাস্ট অক্সিলারি ভার্ব গুলো মনে রাখতে হবে, এবং সবগুলোতেই V3। পারফেক্ট মানেই সবগুলোতে V3। তাহলে সে খেলেছে, হি হ্যাজ প্লেড। সে খেলেছিল, হি হ্যাড প্লেড। সে খেলে থাকবে, এ থাকিবে, এ থাকবে, এরকম কথা হি আসে। উইল সে খেলবে, সে উইল করে হ্যাভ। থাকবে, এ থাকবে, এরকম যখন আসে তখন হি উইল হ্যাভ প্লেড। হি সাবজেক্ট, উইল হ্যাভ অক্সিলারি ভার্ব, তারপরে V3 প্লেড। এরপরে নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। হ্যাঁ, এগুলো তোমরা এখন আশা করি বুঝে ফেলতে পারবে দেখে নিলেই। হ্যাঁ, আমার আর পড়ানোর দরকার নেই খুব একটা। তো যখন দেখবা এই যে এরকম কাজ, খেয়েছি, করেছি, গিয়েছি, এরকম এক্সপ্রেশন আসে, তখন পারফেক্ট টেন্স চলে আসে। ঠিক আছে? পারফেক্ট টেন্সের আরেকটা কথা আছে পাস্ট পারফেক্টে, আগের ঘটনা, পরের ঘটনা, এগুলো আমরা পরে শিখবো। এখন এগুলো ঝামেলা করার দরকার নেই, আপাতত স্ট্রাকচার শিখে নাও। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট মানে সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস V3, পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, আর পাস্ট পারফেক্ট মানে ফিউচার পারফেক্ট মানে সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ প্লাস V3। আচ্ছা, আমরা মোটামুটি লাস্ট পর্যায়ে চলে আসছি। পারফেক্ট কন্টিনিউয়াসটা তোমরা একটু স্লাইড থেকে দেখে নিবা। আমি নেক্সট ক্লাসেও আলোচনা করব ওই টেন্সটা নিয়ে, এবং নেক্সট ক্লাসে খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমরা কয়েকটা সেন্টেন্স ধরবো, সেগুলোকে সবগুলো টেন্সে কনভার্ট করব। সবার থেকে আমি রেসপন্স নিব, সবার থেকে আমি শুনবো কে পারছো কি পারছো না। একজনকে ধরবো প্রেজেন্ট কন্টিনিউয়াস করো, একজন পাস্ট কন্টিনিউয়াস করো, এরকম করে করে ধরবো। বাই দিস টাইম এই স্লাইডটা আজকে আমি দিয়ে দিব, তোমরা একটু গো থ্রু করবা। এই একটা তোমাদের জন্য আমি রাখলাম যে নিজেরা একটু পড়বা, যদিও নেক্সট ক্লাসে পড়াবো। নিজেরা পড়ে ওই Yes, দিন আমি sir. কনভার্সন শিখাবো। হ্যাঁ, এক টেন্স থেকে আরেক টেন্স কনভার্সন করে, যেন টেন্সটা একদম পুরোপুরি মাথায়